আসসালামু আলাইকুম। A10 বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন, সব অপরাধীকে বিচারের আশ্বাস। জুলাই আন্দোলনে 147 শিশুসহ 1400 মানুষকে হত্যা করা হয়। ক্ষমতা ধরে রাখতে হত্যা ও লাশ গুমের নির্দেশ দেন শেখ হাসিনা। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ জনদাবি নিয়ে দেশ জুড়ে বিএনপির 8 দিনের কর্মসূচি শুরু। জুলাই গণহত্যার দ্রুত বিচার করার আহ্বান। এবং পিলখানায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের বাইরে গিয়ে মুক্তি না দেওয়ার পরামর্শ শহীদ পরিবারের। 8 দফা দাবিতে বিডিআর সদস্যদের বিক্ষোভ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিরোধী মত দমনে টর্চার সেল, আয়নাঘর তৈরি সহ নানা অপকর্মের মাধ্যমে দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। এমন অপরাধের সাথে জড়িত প্রত্যেকের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। রাজধানীতে 3টি গোপন বন্দিশালা ঘুরে দেখার সময় ভুক্তভোগীরা তাদের দুঃসহ যন্ত্রণার কথা তুলে ধরেন। অন্ধকার খুপড়ি ঘর আর ইলেকট্রিক শক চেয়ার দেখে শিউরে ওঠেন তারা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। আয়নাঘর, বিরোধী মত দমনে এসব স্থানে নির্মমতা, অমানবিকতা আর ভয়াবহতার নানা চিহ্ন দেখে এখনো গা শিউরে ওঠে। পতিত শেখ হাসিনা সরকারের এসব গোপন বন্দিশালা ও টর্চার সেলগুলো পরিচিত আয়নাঘর হিসাবে। অন্ধকার এসব খুপড়ি ঘরে বছরের পর বছর আটকে রাখা হতো বিরোধী নেতাকর্মীদের। এই ইলেকট্রিক চেয়ারটির মতো ভয়াবহ নির্যাতনের নানা চিহ্ন রয়েছে আয়নাঘরে। দিনের পর দিন ইলেকট্রিক শর্ট দেওয়া হতো বন্দীদের। একজন বলছিল ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। গোপন বন্দিশালায় নেয়ার পর হদিস মেলেনি বহু মানুষের। প্রধান উপদেষ্টার কাছে সেরকমই এক নির্মম ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এই তরুণী। 11 বছর বয়সে মায়ের সঙ্গে বন্দী হন তিনি। বন্দিশালা থেকে তার মুক্তি মিললেও আজও জানেন না তার গর্ভধারিণী কোথায়। উধাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। নির্যাতনের ভয়াবহতার নানা চিত্র প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরছিলেন দীর্ঘ প্রায় 8 বছর আয়নাঘরে থাকা মেধাবী সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আজমি ও হুম্মাম কাদের চৌধুরী সহ অনেকে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গুম করা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে। পরিদর্শনে এসে চিহ্নিত করলেন সে সময়ের বন্দিশালাটি। আয়নাঘরের নানা ভয়াবহতার চিহ্ন দেখে হতভম্ব হয়ে যান প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনের ওই ভয়াবহতাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলনা করেছেন অন্ধকার যুগের সাথে। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। তিনি জানান, দেশ জুড়ে অন্তত 700-800 আয়নাঘর থাকার কথা। ভুক্তভোগীর সংখ্যা 1750-র মতো। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়। যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে, সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র্যাব 2 ও র্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর উন্মুক্ত হয় আয়নাঘর খ্যাত এসব বন্দিশালা।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সহ সারা দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুম খুনের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উপপ্রেস সচিব বলেন, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই বিপ্লবে জড়িতদের হত্যা ও পরবর্তীতে লাশ গুমের হুকুম দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তারা। সৈয়দ রিয়াজের রিপোর্ট। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা ডিজিএফআই ও র্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা ঘুরে দেখার পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে তার প্রেস উইং। দিনটিকে ঐতিহাসিক জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম শুরুতেই সকল সংবাদ মাধ্যমকে আয়নাঘর পরিদর্শনে না নিতে পারার যুক্তি তুলে ধরেন। খুবই টাইনি, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম এবং এটা যে প্যাসেজ খুবই দূর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইট ভেঙে ওইটা থেকে প্যাসেজ তৈরি করা হয়েছে। তো পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যালি এটা একটা চ্যালেঞ্জ ছিল। পিআইডি থেকে আমরা ফটোগ্রাফার নিয়েছি, টেলিভিশনে 2টা ক্যামেরাম্যান নিয়েছি এবং আমাদের নিজস্ব যারা প্রেস উইং এর একজন ফটোগ্রাফার ছিলেন উনি ছিলেন। এছাড়া আমরা বাইরের থেকে নিয়েছি আল জাজিরাকে আর নেত্র নিউজ। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, বিগত সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। যাদের হাতে রক্ত সবার বিচার হবে, কেউ বাঁচতে পারবে না। এই বিচারের থেকে কারো মুক্তি নেই। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর এই যে আওয়ামী লীগ পার্টির কি হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, ওই হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদের যারা লিভিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টে সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ন্ত্রণ সহ জাতিসংঘ তদন্ত কমিশনের সুপারিশগুলো যথাযথ বাস্তবায়ন করা হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 147 জন শিশুসহ 1400-রও বেশি মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তদন্ত প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, নিহতদের অধিকাংশই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে। বিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আন্দোলনকারীদের উপর গুলি চালানো, হত্যা ও লাশ লুকিয়ে ফেলার নির্দেশনা দেওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ইয়াসিন রানার রিপোর্ট। ক্ষমতায় থাকতে জুলাই আন্দোলনে দেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনা সরকার। চালানো হয় বীভৎস হত্যাযজ্ঞ, দমন নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লাশ গুম করারও তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয় আন্দোলনে। শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে বিক্ষোভ দমাতে রাজপথে সক্রিয় ছিল। 114 পৃষ্ঠার প্রতিবেদনে 147 জন শিশুসহ 1400 জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ আনা হয়। ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও সমন্বিত প্রক্রিয়া। জনগণের বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেষ্টা করেছিল বিগত সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতাকর্মী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে পারে বলেও মত দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা চালিয়েছিল। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে।
জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। প্রতিবেদনে বলা হয়েছে ১৯ জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খোদ শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে হত্যার পর লাশ গুম করার নির্দেশ দেন। বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হল একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। একাধিক সিনিয়র কর্মকর্তার সাক্ষাৎকার অনুযায়ী শেখ হাসিনা ছাত্র নেতাদের নির্বিচারে গ্রেফতার করতে তখন অনুমোদন দেন। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং র্যাব এনটিএমসি-কে বিলুপ্ত করার সুপারিশ করা হয় প্রতিবেদনে। As High Commissioner said, there needs to be a prohibition on the use of shotguns with pellets and military weapons in policing public order. We recommend the disbandment of the Rapid Action Battalion, which has been responsible for violations not only during this period but for many years in Bangladesh. দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। ইয়াসিন রানা, এটিএন বাংলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে বক্তব্য দেয়ায় অসন্তোষ জানিয়ে অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। বিভিন্ন মহলে আসামিদের বিচার কাজ ও রায় নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে সবাইকে সতর্ক করেছেন তারা। এদিকে গুম খুন সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ট্রাইব্যুনাল। ফজলে রাব্বি রিপোর্ট। এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে ৪টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলায় শেখ হাসিনা সহ প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিচার কাজ শুরু হতে এখনো বাকি কয়েকটি ধাপ। এর আগেই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বিষয়টি বুধবার ট্রাইব্যুনালে উত্থাপন করা হলে তা নিয়ে বিরক্ত প্রকাশ করেন বিচারপতিরা। এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। তারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। এদিকে বিগত সরকারের সময় গুম খুনের অভিযোগে বিচারাধীন সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে গুম সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো 2 মাস সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় ডিএমপি সহকারী কমিশনার রাজন কুমার সাহাকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র প্রতিরোধ এবং দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দেশব্যাপী সমাবেশ শুরু করেছে বিএনপি। প্রথম দিনে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা যোগ দেন। খুলনার শহীদ হাদিস পার্কে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন দীর্ঘায়িত করলে জনগণ তা মেনে নেবে না। দ্রুত গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানান তিনি। লালমনিরহাটে সমাবেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কিছু কিছু বুদ্ধিবীজ হলে আগে সংস্কার পরে নির্বাচন, যে সংস্কারে তারা কথা বলে, দুষ্ট লোকে বলে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচনের জন্য সময় ক্ষেপণ, নির্বাচন পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করা এবং তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে।
শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে। নির্বাচিত রাজনৈতিক সরকার না এলে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সব ধরনের অপতৎপরতা মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে নাগরিক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। সবার বক্তব্যে উঠে আসে গণতন্ত্রের লক্ষ্যে পৌঁছতে হলে রাজনৈতিক দল সহ সবার ঐক্যমত জরুরি। জাতীয় বিভক্তির কারণে মিশরে হয়েছে, তিউনিসিয়া হয়নি, অন্য দেশে হয়েছে, আরেক দেশে হয়নি। আমাদের এখানে যে ব্যাহত হয়ে যাবে না তার কোনো সম্ভাবনা কি আছে? তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার। তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার, এবং সেটার ফায়দা কারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। বিএনপির উদারতার কারণে জামায়াত দেশে প্রথম রাজনীতি করার সুযোগ পেলেও দলটি মুনাফিকি ছাড়া আর কিছু করেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহিদ মণ্ডলের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় রিজভী বলেন, বিএনপি জামায়াতকে সমর্থন করে না, কারণ যে দল ছাত্র জনতার উপর গুলি ও নির্বিচারে হত্যা করেছে জামায়াত সেই আওয়ামী লীগকে মাফ করে দিতে চায়। স্মরণ সভায় বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। পিলখানায় সেনা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য আসামিদের আইনের বাইরে মুক্তি না দেওয়ার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়েরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ভয়, ভীতি, হয়রানি ও হুমকি দিয়ে আসছে। পিলখানায় শহীদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে গঠিত নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। শরফুল আলমের রিপোর্ট। দাবি আদায়ের নামে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরে নৃশংসভাবে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। পতিত স্বৈরাচারের আমলে স্বজন হত্যার বিচার চাওয়ার সুযোগ না থাকলেও জুলাই অভ্যুত্থানের পর সেনা কর্মকর্তা হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে আবারও মাঠে নামেন শহীদ পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডিআর হত্যা মামলা দায়েরের পর থেকেই তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। হত্যা মামলায় যারা রয়েছে, অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয়। আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর, এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। সেনা সদস্যদের হত্যাকাণ্ডের দিন 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আশা করছি যে এবার কমিশন একটা ভালো আমাদেরকে রেজাল্ট দিবেন, এবং পরবর্তীতে যদি কোনো নতুন দল আসেন ওনাদের কাছে আমাদের একই দাবি থাকবে। যদি এইবারও না হয়, আমাদের দাবি আমরা অক্ষুণ্ণ রাখবো। এ সময় অবিলম্বে পিলখানায় সেনা সদস্যদের হত্যাকারীদের বিচার কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দাবি পূরণের আশ্বাসে রাজপথ ছেড়েছেন বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এর আগে চাকুরিতে পুনর্বহাল, কারাবন্দী সদস্যদের মুক্তি সহ 8 দফা দাবিতে রাজধানীতে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সরকারের তরফ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে আন্দোলন স্থগিত করেন তখনকার বিডিআর সদস্য ও তাদের
পরিবারের সদস্যরা। মনির হোসেন তপুর রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বুধবার দুপুরে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসে জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে পুলিশ। ধস্তাধস্তির এক পর্যায়ে কাঁটাতারের বেড়া ভেঙে সচিবালয়ের দিকে যেতে থাকে তৎকালীন বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এক পর্যায়ে খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেয় তারা। প্রতীকী কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। যারা অপরাধী তাদের সাজা হোক, আমিও চাই। যদি আমিও অপরাধী হয় তাহলে আমাকে ফাঁসি ঝুলাক, আর আমি যদি অপরাধ না হয় তাহলে আমার ন্যায্য ফিরিয়ে দেওয়া হোক। ভুল তদন্তের মাধ্যমে মানুষকে ভুল সাক্ষী দিয়ে আমার আব্বুদের আজকে ফাঁসাইছে। তা অন্য কোনো সন্তান যেন এইভাবে আর পিতাহারা না হয়। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিদেশি শক্তির সহায়তায় পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছিল শেখ হাসিনা। দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য সে প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সহায়তায় এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আপনারা যে কমিশনটি করেছে, এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে। আমরা সেই আপত্তিটাকে আমরা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা সেটিকে সংশোধনের জন্য আপনারা আলোচনার মধ্য দিয়ে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে কোন প্রকারের কোন পজিটিভ বার্তা আসছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন তৎকালীন বিডিআর সদস্য ও তাদের পরিবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেম খানের জানাজা অনুষ্ঠিত হল কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত 9:15টার দিকে তার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই দাবি জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। কাশেমের লাশকে সামনে রেখে শপথ করে তারা বলেন, ফ্যাসিস্টদের আর কোনো ছাড় দেয়া হবে না। পরে কফিন মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে যান তারা। থাকবে না হয় আমরা থাকবো। আমরা এবং আওয়ামী লীগ কখনো একসাথে থাকতে পারি না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচার দ্রুত করার জন্য আপনার আর কি কি প্রয়োজন? ইতিমধ্যে আইনের প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত করা হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, এটি নির্বিচারে মানুষ হত্যা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের হাসপাতালে গিয়ে জাতীয় পরিচয়পত্র দিল নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে সকল হাসপাতালে ভর্তি আহতদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। এদিকে তথ্য পাচারের অভিযোগে 5 প্রতিষ্ঠানকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তরিক ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আহত যারা হাসপাতালে ভর্তি এমন রোগীদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন 20 জনের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন এনআইডি মহাপরিচালক। হাসপাতালে থেকে এমন সেবা পেয়ে খুশি জুলাই আগস্টে আহতরা। 6 দিনের মাথায় অনলাইন কপি পেয়েছি। এখন খুব সম্ভবত 1 মাস বা একটু এদিক বেশি হবে যে একদম স্মার্ট ডিভাইসটাই তারা হাতে দিয়ে গেছে, এই জন্য আমি আনন্দিত। আমরা এই আন্দোলনে আহত হওয়ার পর থেকে যে আমাদেরকে এতটা সুযোগ সুবিধা দিচ্ছে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। পর্যায়ক্রমে সকল হাসপাতালে ভর্তিদের এ সেবা প্রদান করা হবে বলে জানান এনআইডি মহাপরিচালক। যাদের ভোটার রেজিস্ট্রেশন হয়নি আমরা তাদের কাছে যাব, যে তাদের আমরা বায়োমেট্রিক্স গ্রহণ করব এবং তাদের ইনফরমেশন নিব এবং তাদের কাছে আমরা স্মার্ট কার্ড পৌঁছে দেব। এ সময় তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ শেষ হলেও চালু রয়েছে রেজিস্ট্রেশন। 105 নম্বরে ফোন করলেই মিলবে সকল তথ্য। আমাদের বাড়ি বাড়ি যাওয়া টাইমটা শেষ হলেও আমাদের ভোটার রেজিস্ট্রেশন অব্যাহত আছে। আপনি ঘরে বসে এখন আবার ভোটার আবেদন করতে পারবেন
বা আমাদের যে সমস্ত রেজিস্ট্রেশন কেন্দ্র আছে সেখানে গেলেও কিন্তু আপনি ভোটার হতে পারবেন। ভোটার হওয়া কিন্তু বন্ধ হয়নি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এদিকে সকালে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে এনআইডি মহাপরিচালক জানান, অর্থ মন্ত্রণালয়ের আইবাস ও স্বাস্থ্য অধিদপ্তর সহ 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। আমরা যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের প্রমাণ পেয়েছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানায় নির্বাচন কমিশন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রোজায় ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না, বরং দাম কমবে, এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, চাহিদার তুলনায় অতিরিক্ত 1 লাখ টন সয়াবিন তেল ও খাদ্যপণ্য মজুদ আছে। মজুতদারির কারণে দাম বাড়ছে, যা 7 থেকে 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে তার দাবি। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। রমজান এলেই আতঙ্কে থাকেন দেশের মানুষ। খেজুর, ছোলা, চিনি, তেল সহ রোজায় বেশি ব্যবহৃত পণ্যের দাম বেড়ে যায়, বাড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য। তাই সরকারের আশ্বাস বিশ্বাস করতে পারেন না মানুষ। পরিবর্তিত বাংলাদেশেও সেই একই ধরনের আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা। বাজারে যদি আপনারা দেখেন, রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, যত পণ্যের মূল্য এখন যা আছে, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকটা পণ্যের মূল্য আরো কমবে। মানে আপনি যদি রোজার পণ্য যেগুলো, ছোলা বলেন, খেজুর বলেন, এই ধরনের যত, বা চিনি বলেন, এই ধরনের পণ্য মূল্য আমি অস্থিতিশীল হওয়ার সুযোগ আমার মনে হয় ইনশাল্লাহ, আমি কোনো ধরনের অস্থিরতা দেখি না, আমি নিম্নমুখী দেখি। রোজার আগেই সয়াবিন তেলে কারসাজি শুরু হয়েছে। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পায়তারা চলছে। আবার কোথাও কোথাও সয়াবিন তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে প্রয়োজনের চেয়েও বেশি সয়াবিন তেল আছে, শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে। কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সয়াবিন তেলের যে আমদানি পরিমাণ, যেটা আপনি নিজেই উল্লেখ করলেন, যে আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। মিলগুলোর কাছ থেকে ডেটা নিচ্ছি, তারা কি পরিমাণ তেল সরবরাহ করছে বাজারে। আমরা দেখছি যে প্রয়োজনের থেকেও অতিরিক্ত তেল তারা সরবরাহ করছে। আমরা তদ অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিষ্ঠানগুলোতে অলরেডি আমাদের লোক পাঠিয়েছি। একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। সারা দেশে বাজার তদারকি জোরদার করা হবে বলেও জানান তিনি। বাজার নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে সকলে একযোগে কাজ করছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমাদের লোক পাঠিয়েছি। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হলো 3 দিনব্যাপী 16তম এশিয়া ফার্মা এক্সপো 2025। এতে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, বাংলাদেশ সহ বিশ্বের 32 দেশের 8 শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আন্তর্জাতিক এই প্রদর্শনীর মাধ্যমে দেশি বিদেশি উদ্যোক্তাদের ঔষধ শিল্প সংক্রান্ত আধুনিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হচ্ছে। এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সায়েদুর রহমান, জয়ত রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামীম হায়দার। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে প্রদর্শনী, যা শেষ হবে 14 ফেব্রুয়ারি। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালীতে নৌবাহিনীর 2টি জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
বেইজিং বলছে এতে তাদের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। মার্কিন সামরিক বাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ডের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমের জানিয়েছেন, তাদের নৌবাহিনী মিত্র দেশগুলোর জাহাজের সাথে কাজ করবে। তবে তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে চীন জানিয়েছে কৌশলগতভাবে এই জলপথ তাদের। চীনের সামরিক বাহিনীর দাবি, সমুদ্র পথে নজরদারির জন্য এই দুই জাহাজে মার্কিন বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের 6 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি, বরং বছরের মাঝপথে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট INM এর নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি। রাজধানীতে জাগো নিউজ আয়োজিত ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তোলনে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই কথা বলেন। শুধু ভ্যাটের হার বাড়িয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের মতো হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে INM এর নির্বাহী পরিচালক বলেন, বাড়তি মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষকে আরও সমস্যায় ফেলছে। প্রথমবারের মতো বাংলাদেশে ইউটিউব ক্রিয়েটর বুট ক্যাম্প আয়োজন করেছে ইউটিউব, যেখানে 70 জন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য হল বাংলাদেশের ক্রমবর্ধমান কন্টেন্ট নির্মাতা সম্প্রদায়কে আরও শক্তিশালী ও দক্ষ করে তোলা। ইউটিউব একাডেমি 1.0 শিরোনামে আয়োজিত বুট ক্যাম্পে শীর্ষস্থানীয় কন্টেন্ট নির্মাতা, শিল্প বিশেষজ্ঞ এবং নতুন ইউটিউবাররা অংশ নেন। এতে ইন্টারঅ্যাক্টিভ ও তথ্যবহুল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ইউটিউবে সাফল্য অর্জনে প্রয়োজনীয় দক্ষতা ও দিক নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বুট ক্যাম্পে অংশগ্রহণকারীরা ইউটিউব কন্টেন্ট তৈরির বিভিন্ন দিক সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ নেন। এবারে পার্টেক্স খেলার খবর। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কাল দুবাই যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সব বিভাগেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে টিম বাংলাদেশ। রিপোর্ট SM মাশরাফের। নাজমুল হোসেন শান্তর এমন কথা নিশ্চিত করেই অবাক করার মতোই। টাইগাররা ওয়ানডেটা ভালো খেলে তা সবাই মানে, কিন্তু এই দলের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব এমন বাজি ধরার লোক পাওয়া বিরল। তবে অধিনায়কের ব্যাখ্যাতেও যুক্তি আছে। এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চাই মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিক আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই টুর্নামেন্টের সবশেষ আসরে 2017-তে সেমিফাইনাল খেলেছে টাইগাররা। সেই দলে ছিলেন তামিম, সাকিব, মাশরাফিরা। এবার বাংলাদেশ খেলবে এমন অনেক তারকাদের ছাড়াই। যে 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি এবং কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আই এম কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে। ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো। 8 দল নিয়ে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ানডে ফরম্যাটের এই ক্রিকেট যুদ্ধ। SM মাশরাফ, ATN বাংলা, ঢাকা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব। জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে এই উৎসবের মধ্য দিয়ে নতুন খেলোয়াড় খুঁজে বের করার চেষ্টা কাবাডি ফেডারেশনের। BOA ভবনে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ জানান, 61 জেলায় যুব কাবাডি প্রতিযোগিতা হয়েছে। বালক ও বালিকা মিলিয়ে 529টি দল অংশ নিয়েছে এই আয়োজনে। ঐতিহাসিক পল্টন ময়দানে 15 থেকে 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্যায়ে 8টি জোনের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল অংশ নেবে। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দেশের আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন, সব অপরাধীকে বিচারের আশ্বাস।
জুলাই আন্দোলনে 147 শিশু সহ 1400 মানুষকে হত্যা করা হয়। ক্ষমতা ধরে রাখতে হত্যা ও লাশ গুমের নির্দেশ দেন শেখ হাসিনা, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ জনদাবি নিয়ে দেশ জুড়ে বিএনপির 8 দিনের কর্মসূচি শুরু। জুলাই গণহত্যার দ্রুত বিচার করার আহ্বান। এবং পিলখানায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের বাইরে গিয়ে মুক্তি না দেওয়ার পরামর্শ শহীদ পরিবারের। 8 দফা দাবিতে বিডিআর সদস্যদের বিক্ষোভ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।